দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই অনুষ্ঠানে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা সেরকমই কিছু টপিক নিয়ে আলোচনা করব, তবে আলোচনা যাবার পূর্বে আমাদের দুজন অতিথি আছেন স্টুডিওতে, তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন আমার বাম দিকে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমার ডানে আছেন জনাব শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এবং সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দুজনের কাছেই আজকে আমরা সবাই জানি যে আমাদের গতকালকে থেকে যেটা নিউজের হেডলাইনে আছে যে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি সহ আজকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে। আমি একটা ওপেন কোয়েশ্চেন রাখতে চাই, আপনার মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখানে ব্যাপার হয়েছে কি যে 15 বছর যে দুঃশাসন 111 থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে অবৈধভাবে জগদ্দল পাথরের মতো নামে মাত্র নির্বাচনের নামে মাত্র প্রহসন করে, মানে ভোটারবিহীন নির্বাচন, তারপরে হচ্ছে আপনার নিশিরাইতের নির্বাচন, সমঝোতার নির্বাচন, এগুলো করে যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের সকল সেক্টরের প্রত্যেকটা মানুষ তিক্তবিক্ত ছিল। তিক্তবিক্তর 15 বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ আমাদের আগস্টে এসে একটা রেজাল্টে আমরা পেয়েছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার, আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে লজ্জা পাই যে এত অপকর্মের কোনো লজ্জা, কোনো অনুশোচনা, কোনো মর্মবেদনা আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কারোর ভিতরে আমি কিন্তু কোনো প্রকার দেখতেই পেলাম না যে অনুশোচনা বোধ। স্বাভাবিক কারণে বাংলাদেশে গুম করেছে, খুন করেছে, অপহরণ করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি করেছে। এখনও বাংলাদেশে আওয়ামী লীগের দ্বারা অনেকে নিখোঁজ। তারপরে ওরা নিজেদের অপকর্মের এতটুকু অনুশোচনা কি এতটুকু মানুষের স্বীকারোক্তি সেটা না করে ওইটাই বৈধ, ওইটাই অরিজিনাল, বর্তমানটা খারাপ, আগামীটা আরও খারাপ হবে, এই যে মাত্রাতিরিক্ত কথাবার্তা, বক্তব্য এবং ফেসবুকে যেগুলো চালাচ্ছে, তারপর কর্মসূচির নামে যেগুলো করছে, এগুলো মানে বাংলাদেশের রাজনীতিতে ওরা যেমন একটা অশুভ আগমন, অশুভ তৎপরতা, তাদের যে অবস্থানটাও একটা অশুভ, এবং বর্তমান যে কর্মকাণ্ডগুলো করছে ব্যাপক অশুভ, এবং তাদের কর্মের ফল আজকে তাদেরকে ভোগ করতে হচ্ছে। আজকে শুধুমাত্র ধানমন্ডির বাসা ভাঙচুর না, এই যে 111 থেকে সমঝোতা নির্বাচন থেকে 24 পর্যন্ত যারা সংসদ সদস্য ছিল প্রত্যেকেই কিন্তু একই ধরনের, এবং তারা যে যেখানে আছে এই ইন্ধনই যোগাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। তার সাথে ইন্ধন দাতা হিসেবে তাদের দাদা যারা তাদেরকে বসিয়েছিল, ভারতের একচেটিয়া সমর্থন মোদী সরকারের তারা পাচ্ছে, পেয়ে তাদের এই আস্ফালন আজকে বাংলাদেশে এই যে পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য একমাত্র আওয়ামী লীগই দায়ী। এর দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে, এবং তাদের আচার আচরণ কী পরিমাণ সংযত, নমনীয় এবং অনুশোচনা কী পরিমাণ হওয়া উচিত, এই উপলব্ধিটা আল্লাহ তাআলা যত তাড়াতাড়ি ওদের অন্তরের ভিতরে প্রতিস্থাপন করবে ততই বাংলাদেশের জন্য শুভকামনা হবে। আর ভারতের ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই, সমঝোতার নির্বাচন তারা করলো, ভোটারবিহীন নির্বাচন, সুজাতা বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে যেখানে প্রত্যাহার করা নমিনেশন পত্রকে বৈধ করে তারা নির্বাচন করলো। বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে এরকম হস্তক্ষেপ এবং অবৈধভাবে হস্তক্ষেপ বিরল ঘটনা। তারা হাসিনাকে আশ্রয় দিল, পৃথিবীর এত দেশ, তারপর তাদের কেন আশ্রয় দিতে হলো? তাহলে তাদের সম্পূর্ণ স্বার্থ উদ্ধার করছিল, এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা সব মোদী সরকারের কাছে শেখ হাসিনা বিসর্জন দেওয়ার কারণেই হাসিনাকে এখন পর্যন্ত তারা ছাড়তে পারছে না, এবং বাংলাদেশ বিরোধী প্রচার অপপ্রচার বিভিন্নভাবে তারা চালিয়ে বেড়াচ্ছে। রাষ্ট্র যদি ভারত হয়ে থাকে, গণতন্ত্রের বিন্দুমাত্র যদি মনের ভিতর সহানুভূতি থাকে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে গণতান্ত্রিক আচরণ করা উচিত, ওই দাদা সুলভ আচরণ বাদ দিয়ে প্রতিবেশী সুলভ আচরণ তারা করতে শিখুক, এটাই বাংলাদেশের মানুষ হিসেবে আমার তাদের কাছে প্রত্যাশা। জি আপা, শহীদুল ভাই আপনি যদি কিছু অ্যাড করতে চান এখানে। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে এনটিভির দেশ এবং বিদেশের দর্শক শ্রোতাদেরকে। তো আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন, আমি এই বিষয়ে একটু কথা বলতে যদি চাই, তো আমি বলবো এই বিষয়টিকে যে আজকে গতকাল রাত থেকে আজকের যে গণমাধ্যমের প্রধান খবর, সেই বিষয়টি বলতে চাইলে যে এই
32 নম্বরের বাড়ি ভাঙচুর এবং দেশের বিভিন্ন স্থানে এর ধারাবাহিকতা আরও কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো আমি বলবো যে এটি ইতিহাসের অনিবার্য পরিণতি। আমরা যদি দেখি 2015 সালের কিছু ঘটনা যদি আমরা সামনে আনি, সেটি হচ্ছে যে এই বুলডোজার সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল। তো সাতক্ষীরাতে আপনি দেখবেন সেই সময়ের প্রায় অর্ধশতাধিক বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের বাড়িকে তারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল মাটির সাথে। তো এই কালচারটি বাংলাদেশে চালু করেছে আওয়ামী লীগ। তো সেই 2015 সালের ডিসেম্বরের সেই ঘটনার সাথে আমরা যদি একটু রিলেট করি এটাকে, যে এবারের ঘটনা এবং সেই সময়ের যেহেতু চালু করেছিল আওয়ামী লীগ সরকার, আর এবারের ঘটনাটির একটু ভিন্নতা আছে। তো 2015 সালে আওয়ামী লীগ সরকার তাদের সরকারের ছত্রছায়ায় নিজেরা প্রশাসনের সহযোগিতায় বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙেছিল। তো এবার আমরা যে জিনিসটি দেখেছি যে কালকে 32 নম্বরে যখন ভাঙচুরের ঘটনাটি ঘটে তখন সেনাবাহিনী এবং পুলিশ গিয়েছিল জনগণকে নিবৃত করবার জন্য। আপনারা দেখেছেন যে এত হাজার হাজার জনগণ তারা সেখানে তাদেরকে ঠেকাতে পারেনি সেই 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা থেকে। এটি সাধারণ জনগণ এই কাজটি করেছে। এই সাধারণ জনগণ এই কাজটি কেন করলো? এখন প্রশ্নটা সেই জায়গায় যে সাধারণ জনগণ এখানে দুটো মন্তব্য আমি একটু ইন্টারাপ্ট করি, দুটো মন্তব্য পেয়েছি অলরেডি। একটা আমি একটু বলি, জি জি আমি যেটা বলি যে সাধারণ জনগণ এই জায়গায় তাদেরকে নিয়ে কেন গেল, যে আপনি দেখেন যে আজকে 6 মাস হলো এই নতুন একটি সরকার গঠন হয়েছে, একটি বিপ্লবের মধ্যে দিয়ে, আমরা বলি গণ অভ্যুত্থান, একটি সর্বব্যাপী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে সেখানে 2000-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছে। সেই নিহতদের স্বজন, তাদের বন্ধুবান্ধবের হৃদয় এখনও দগদগে ঘা, সে ঘা শুকায়নি, এখনও রক্তের দাগ শুকায়নি। 30,000 লোক আহত হয়েছে, সেই 30,000 লোক এখনও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সময় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য দেন, যখন বক্তব্য দেন তখন সেই ঘাগুলো তাদের আরও জেগে ওঠে, তাদের আরও রক্তক্ষরণ হয়। সুতরাং এই জন্য আমি বলবো যে শেখ হাসিনা এবং তার দল দায়ী সুতরাং এই ঘটনার জন্য। আপনার কথাটাই ওইটাই বলছিলাম যে আপনি যা বললেন এক্স্যাক্টলি এটাই আমরা শুনেছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা গতকালকে অনলাইনে, এবং সেটার জন্য একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আবার প্রধান উপদেষ্টা অবশ্য তার ফেসবুক প্রোফাইল থেকে বলেছেন এই ঘটনাটা খুবই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা সেটাও জানতে পেরেছি। না, তার জায়গা থেকে তিনি যে কথাটি বলেছেন আমি বলি ঠিকই আছে। সরকার এটিকে নিবৃত করবার চেষ্টা করেছিল। আপনারা জানেন সেনাবাহিনী সেখানে গিয়েছিল, পুলিশ সেখানে গিয়েছিল, কিন্তু জনগণকে থামাতে পারেনি, জনগণকে তাদের ক্ষোভ নিবৃত করতে পারেনি। কারণ হচ্ছে যে তাদের হৃদয়ে এখনো দগদগে ঘা, এখনো রাস্তার রক্তের দাগগুলো শুকায়নি। তখন যদি তাদেরকে আবার উস্কানি দেওয়া হয়, এই ঘটনা তো এটার অনিবার্য পরিণতি। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের মানুষ অনেক অনেক সংযত এবং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এজন্য আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের তৎকালীন যে সেক্রেটারি জেনারেল ছিলেন যিনি ওবায়দুল কাদের, তিনি বারে বারে বলতেন ক্ষমতায় থাকাকালীন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে 50 লক্ষ লোক মারা যাবে। তো আপনারা দেখেন যে আওয়ামী লীগের 50 জন লোক মারা গেছে এই জুলাই বিপ্লবের পরে, যায় নাই। কিন্তু জনগণ সেটি করতে পারতো, কিন্তু জনগণ নিজেদেরকে সংযত রেখেছে এবং জনগণকে যারা পরিচালনা করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় কর্মীদেরকে আমি বলবো যে সংযত করেছে। তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আর সেই ধৈর্যের পরিচয় যদি না দিত তাহলে ইতিহাসের একটু পিছনের দিকে যদি আমরা যাই, আমরা যদি দেখবেন যে নিকট অতীতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনি যদি দেখেন যে লিবিয়ার ইতিহাস, আপনি যদি ইরাকের ইতিহাস দেখেন, তো সেই লিবিয়াতে যেই এক নায়ক ছিলেন দীর্ঘদিন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি, তার পরিণতিটা কি হয়েছে। আপনি যদি আরেকটু আগে যান, যে আমরা আজকে যাকে ফ্যাসিবাদের জনক বলি, যে হিটলারকে যদি আমরা তার ইতিহাস যদি দেখি, তার পরিণতিটা কি হয়েছিল, তাকে কিভাবে চেনে মানুষ। সুতরাং আজকে বাংলাদেশে যেই ঘটনাটি ঘটেছে আমি বলি যে এটি ইতিহাসের অনিবার্য পরিণতি হিসাবেই ঘটেছে, এবং খুব বেশি ঘটনা যে ঘটেছে এটি না। আজকে কেউ কেউ বলতে চাইতেছেন যে আওয়ামী লীগ যা করেছে এখন এই সরকার কি তাই করছে কিনা, আমি বলবো যে এটা করছে না। জনগণ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং সংযত থেকেছে তারা। জি ধন্যবাদ। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ একটি বক্তব্য দিয়েছেন এই ধানমন্ডি 32 নম্বরের ভাঙচুরের পেছনে। উনি বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হবে, এবং তিনি আরও বলেছেন যে
এখানে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন। আপনি যেটা বললেন যে উস্কানিমূলক বক্তব্যটা, এখানে আসলে ইন্ডিয়ার যে রেফারেন্স যদি আমরা টানতে চাই, তাদের যে পার্টটা অ্যাজ এ নেইবারিং কান্ট্রি, জি আমি এই বিষয়ে একটু আপনাদের দুজনেরই মন্তব্য জানতে চাবো। না হ্যাঁ ঠিকই আছে, এই রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য ষড়যন্ত্র তো করেই যাচ্ছে। একটি না, আমরা দেখেছি কয়েকটি ষড়যন্ত্র তিনি করেছেন কয়েকবার। আমরা একবার দেখেছি যে এই ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে তারা এখানে আমাদের আনসারকে নামিয়ে দিয়েছিল, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য। আবার ছাত্রদেরকে নামিয়ে দিল, আবার রিক্সা শ্রমিকদেরকে নামিয়ে দেওয়া হলো। বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমরা কিছু বক্তব্য, তার ভার্চুয়াল বক্তব্য আমরা মাঝে মাঝে পাচ্ছি, কিছু ফোন সংলাপ পাচ্ছি, যেগুলো একেবারে এদেশের এই পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবার জন্য একটি হীন ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র করবার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বসে সে যে কাজটি করছেন, আমরা বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে একটি মেসেজ দিয়েছিলেন যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ওইখানে বসে যাতে এ ধরনের মেসেজ, এ ধরনের বক্তব্য দিতে না পারে। কিন্তু সেই আজকে উনি বলেছেন, কিন্তু এই কাজটি তিনি করেই যাচ্ছেন। সুতরাং এই ষড়যন্ত্র যে চলছে এবং এটি অব্যাহত থাকবে আমরা মনে করি। সুতরাং এই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য এদেশের জনগণ অত্যন্ত সজাগ রয়েছে। আমি বলবো যে কোনো ডাকে তারা নেমে আসেন। জি শহীদুল ভাই, আপা আপনার মন্তব্য জানতে। হ্যাঁ, মেজর হাফিজ যথার্থই বলেছেন। কারণ ভারত সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সাথে কারোর সাথেই হচ্ছে দাদাগিরি ছাড়া আর প্রভুত্ব ছাড়া প্রতিবেশী সুলভ আচরণ কিন্তু তারা করেনি। প্রত্যেকটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে সে মাথা ভরে এবং তার নিজের প্রয়োজনটুকু, দেশের স্বাধীনতা হরণ হলো কিনা, জনগণ চাইলো কিনা, ভালো মন্দ বিষয়বস্তু সব কিছু বাদ দিয়ে তার নিজের প্রয়োজনটুকু যেই সরকার প্রায়োরিটি দেয়, যেই দল প্রায়োরিটি দেয়, তাকেই তারা ক্ষমতায় বসানোর জন্য যে নগ্ন স্বরূপটা প্রদর্শন করে, এটা পৃথিবীর ইতিহাসে এই ভারতের পক্ষে একমাত্র সম্ভব, আর অন্য কোনো রাষ্ট্রের পক্ষে কিন্তু সম্ভবপর না। ভারতের কিছু কিছু অনলাইন দেখবেন টক শো, শুধু ইউনূস সরকার আর বাংলাদেশ আর মৌলবাদ আর জঙ্গিবাদ, ক্রমান্বয়ে তারা এই সমস্ত নিয়ে মন গড়ার সমস্ত বক্তৃতা তারা দিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে এটা একটা জঙ্গিবাদের দেশ হয়ে গেছে, এটা একটা মৌলবাদের দেশ। ঠিক যেই কথাটা শেখ হাসিনা 15 বছর ধরেই বলতো যে আমি না থাকলে তো জঙ্গিবাদ হবে, মৌলবাদ হবে, ঠিক তারই পরিপূরক। মানে ওই কথাটাও যেমন দিল্লির শেখানো কথা, আর এখন দিল্লি যেটা প্রচার করছে এই সমস্ত মিডিয়া দিয়ে ওই একই সুর। তা আমার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতের ওই মোদি সরকার তার দলে যোগ দেওয়া, বিজেপিতে যোগ দিয়ে নিয়ে ওখানে পার্লামেন্ট মেম্বার করুক। কারণ বাংলাদেশে তাকে এমপি করানোর জন্য, ক্ষমতায় আনানোর জন্য যে নইনসেন্স এবং যে ন্যাকেট এবং আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করেছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, এইটা যেমন বিরল ঘটনা। হাসিনাকে উনি কোনোভাবে যদি ছাড়তে না পারেন, ভারতে শুধু আশ্রয় কেন দিয়েছেন, উনি বিজেপির সদস্য করে ওখানে ওনাকে রাজনীতি করে ওনাকে নিয়ে উনি চলুক। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচার বাংলাদেশের মানুষ আর বেশি দিন সহ্য করবে না। এই জন্য ভারত যত বড়ই রাষ্ট্র হোক, যত শক্তিশালী হোক, যতই জনসংখ্যা দূষিত হোক, তাদের আদব কায়দা কিছু শেখা উচিত, যে প্রতিবেশী সুলভ আচরণ করতে গেলে কি কি আদব কায়দা থাকা দরকার। ৭১-এর মুক্তিযুদ্ধে তারা বাংলাদেশে লুণ্ঠন করেনি। বাংলাদেশ ব্যাংকের সোনা থেকে শুরু করে, কলকারখানার যন্ত্রাংশ থেকে শুরু করে, ব্যাংকের লকারের টাকা থেকে শুরু করে সমস্ত কিছু নদীপথে তারা তাদের দেশে নিয়ে গেছে। এবং বাংলাদেশের জন্য যে সাহায্যগুলো আসতো সেগুলো পর্যন্ত তারা ভারতীয় বন্দরে ভিড়িয়েছে। তো কোনো দিন এক ছটাক বাংলাদেশের পক্ষে আমি তাদের অবস্থান দেখিনি। আমার জীবদ্দশা আমি দেখব বলে আমি আশাও করি না। কিন্তু বাংলাদেশের জনগণকে অনেক সচেতন হতে হবে। তাদের এই কুচক্রী ষড়যন্ত্রগুলো আমাদের বুঝতে হবে, ধরতে হবে। তাদের পাতানো ফাঁদে আমরা যাতে কেউ কখনো পা না ফেলি, কোনো রাজনৈতিক সংগঠন এই ব্যাপারে অধিকতর সচেতন আমাদের হতে হবে প্রত্যেককেই। ধন্যবাদ আপা। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আজকে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং এটা উনি অবশ্যই বলেছেন যে আইনি প্রক্রিয়া করার পক্ষে ওনার মত। এবং একই টাইপের একটা বক্তব্য আমরা কালকে শুনেছি ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। আমার প্রসঙ্গটা হচ্ছে আপা, এর আগে আমরা দেখেছি যে বিএনপি একটি দল হিসেবে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করার বিপক্ষেই কিন্তু ছিল। তারা বলেছিল যে জনগণ ভোটের মাধ্যমে যদি তাদেরকে হারিয়ে দেয়, প্রত্যাখ্যান করে, তখন সেটা হবে, কিন্তু এইভাবে আইনি প্রক্রিয়াটা বলেনি। তাহলে কি ওই ডিসিশন থেকে বা ওই পক্ষ থেকে কি এখন কি তারা সরে আসছে কিনা? আওয়ামী লীগের যে অনুশোচনাটা হচ্ছে না,
তাদের ভিতরে অপরাধ বোধটা জাগ্রত কোনোভাবেই হচ্ছে না। বাংলাদেশের ভালো ক্ষমতায় থেকেও তারা চায়নি, এখন তারা পাশের দেশে আশ্রয় নিয়েও তারা চাচ্ছে না। তাদের এই সমস্ত কার্যকলাপ, তাদের এই উপলব্ধি কিন্তু যে তারা বাংলাদেশের জন্য শুভ নয়, এটা বারবার কিন্তু প্রমাণ করছে। এবং দেখেন, শেখ মুজিবুর রহমানও যখন বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, স্বাভাবিক কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে সে কিন্তু বের হয়নি, তাকে ক্ষমতাচ্যুত করা যায়নি। আবার তার মেয়ে এত বছর পর ষড়যন্ত্র করে আসলো, কোনো স্বাভাবিক প্রক্রিয়া মানলই না, স্বাভাবিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত হতে দিল না, স্বাভাবিক প্রক্রিয়ার চলমান ধারাবাহিকতাকে স্থগিত করলো করে নিজের মন মতো প্রক্রিয়া জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এই যে বাংলাদেশের সমস্ত কিছু স্থবির করে দিল, পঙ্গু করে দিল এবং বাংলাদেশের গণতন্ত্রকে পথটাকে নষ্ট করে দিল। তাদের এই অ্যাক্টিভিটি দেখে মানুষ কিন্তু আলটিমেটলি ভাবতে বাধ্য হচ্ছে ওইদিকে। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, আমাদের মিছিল করতে দেয়নি। আমরা সবসময় চিন্তা করি যে আমরা যদি কোনোদিন জনগণ ক্ষমতায় বসায়, আমরা ওই আওয়ামী লীগ যা যা করেছে, মিছিল করতে দেয়নি, গুম করেছে, খুন করেছে, অপহরণ করেছে, এগুলো থেকে আমরা বিরত থাকব। এটা আমাদের একটা মনোবৃত্তি। 15 বছরে আমাদের একটা আত্মশুদ্ধি বলেন কিংবা 15 বছরে আমাদের যে প্রত্যাশাটা নিজেকে নিয়ে, সেটা ধরেন আমরা ওই জায়গায় পৌঁছাচ্ছি ওই লক্ষ্যে। এখন স্বাভাবিক কারণে প্রথম আওয়ামী লীগ চ্যুত হলো, নিষিদ্ধর বিষয়টা বলেছে যে জনগণ ভোটে না দিলেই তো হলো, নির্বাচন তফসিল ঘোষণা করলো, ওরা যদি না দাঁড়ায় নর্মালি তো ওরা নিষিদ্ধই হয়ে গেল, আইনগতভাবে তো নিষিদ্ধ করা লাগলো না। 300 সিটে যদি প্রার্থী না দেয়, ভোটে যদি প্রতিদ্বন্দ্বিতা না করে, কেউ যদি করে, জনগণ যদি ভোট না দেয়, আলটিমেটলি তো প্রত্যাখ্যিত হয়ে ডাস্টবিনে নিক্ষিপ্তই হলো। এই রাজনৈতিক মূল্যবোধ থেকে আমাদের দলের স্ট্যান্ডটা ওটাই ছিল। কিন্তু দেখেন যেভাবে তারা অ্যাক্টিভিটি করছে এবং এখন পর্যন্ত বাংলাদেশকে মনে হচ্ছে যে ওদের অঙ্গুলি হিলনেই সুখ আর অসুখ, শান্তি আর অশান্তি বিরাজ করবে। এইরকম বাংলাদেশের 18 কোটি মানুষের ভালো মন্দ নিয়ে ওরা ভাবছেই না, ক্ষমতায় থেকেও ভাবে না, পার্শ্ববর্তী রাষ্ট্রের আশ্রয় নিয়েও তারা ভাবে না। স্বাভাবিক কারণে এক্সট্রিম ওরাই মানুষকে করছে, এক্সট্রিম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি এবং তাদের আচার আচরণ এবং তাদের এই 5 মাসের ভূমিকা দেখে। এই জন্য যথার্থই আমার দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল জায়গা থেকে বলেছেন, উনি নিশ্চয়ই সকলের সাথে আলাপ আলোচনা করেই বলেছেন, দলের পক্ষ হয়ে বলেছেন, এটা নিশ্চয়ই ওনার ব্যক্তিগত মতামত হবে না, দলীয় মতামতই হবে। ধন্যবাদ আপা। সালাউদ্দিন ভাই, আপনার যদি বক্তব্য জানতে চাই যে এই আওয়ামী লীগকে দল হিসেবে আসলে নিষিদ্ধ করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন বা কতখানি করা প্রয়োজন মনে হয়? আচ্ছা দেখুন, দল হিসেবে নিষিদ্ধের দাবি বেশ কিছুদিন আগে থেকেই আসছে। আপনারা দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যখন দাবি করেছিল, তখন কোনো রাজনৈতিক দল এটাকে বলেছিল যে দল হিসাবে নিষিদ্ধ না করার পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিলেন। কিন্তু আমি যদি একটু প্রশ্ন করি এইভাবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল না তারা একটি ফ্যাসিবাদী দল ছিল? তারা দেখবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আমরা যদি 2006 সালের থেকে ধরি, যে বিগত ওই সময়ের যে 4 দলীয় জোট সরকার ছিল, সেই জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের পর থেকে তাদের কর্মকাণ্ডগুলো যদি দেখি, তাহলে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে তাদের প্রতিষ্ঠা করেছে। আপনি দেখেন যে 2006 সালের 28 অক্টোবরে প্রথমে তারা লগি বৈঠা দিয়ে যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করেছে, এরপরে ক্ষমতায় আসবার পরে আমরা যদি দেখি যে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, এরপরে যদি আপনি ধরেন যে শাপলা চত্বরে আলিমুলাবাদের হত্যাকাণ্ড, এরপরে আপনার 24-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে 2000 ছাত্রকে হত্যা, এর পরে আগের কিছু ঘটনা যদি দেখি যে এখানে ক্রসফায়ারের নামে এদেশের শত শত নিরীহ মানুষকে হত্যা করা, এরপরে আপনার আয়নাঘরের নামে এদেশের মানুষ শত শত মানুষকে গুম করা, এই কাজগুলো কোনো একটা সুস্থ দল, কোনো একটা সুস্থ সরকার করতে পারে না। এই কাজগুলো যারা করে তাদের নিষিদ্ধের দাবি যদি ওঠে, আমি মনে করি এটা যৌক্তিক দাবি। সুতরাং এই যৌক্তিক দাবিটা আমার মনে হয় এ ব্যাপারে সরকার চিন্তা করবে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন চিন্তা করবে, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমি মনে করি যে তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নেবেন। কারণ হচ্ছে যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, এর আগে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন নিষিদ্ধের বিপক্ষে ছিলেন, তখন আমার কাছে একটি প্রশ্ন এসেছিল যে আসলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা একটি জায়গা থেকে চিন্তা করেন, আর যারা স্বজন হারিয়েছে, তাদের বন্ধুকে হারিয়েছে, তাদের সন্তানদেরকে হারিয়েছে, তারা আরেকটি জায়গা থেকে, তাদের ইমোশন তো ডিফারেন্ট অবশ্যই, সুতরাং তাদের জায়গা থেকে চিন্তাটি করতে হবে। যারা সন্ত্রাস করে এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা যদি আকরাম হত্যার বিষয়টি দেখি, যে তার
বাচ্চা একেবারে দুধে, তার শিশু যখন ফোনে তাকে বলছে তার বাবাকে যে বাবা তুমি কান্না করছো কেন, সেই সময় গুলির আওয়াজ, এরপরে শোনা গেল যে তাকে হত্যা করেছে। সেই ঘটনাগুলি যে আমরা দেখি, তাহলে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা উচিত, এদেশের মানুষ মনে করে। সুতরাং সঠিক সিদ্ধান্তটি সরকার নেবে আমি মনে করি, দাবিটি অযৌক্তিক নয়। আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় আজকে যেটা আমরা দেখেছি যে শাহবাগে গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্বজনের আজকে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে এই যে 6 মাস হয়ে গেল 5ই আগস্টের পরে, এই বিষয়ে এই নিহত যাদের হত্যা করা হয়েছে তাদের জন্য যারা অভিযুক্ত ব্যক্তি তাদের এখনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি এবং আসলে ওই পরিবারগুলো যারা অভাব অনটনে আছে তাদের পুনর্বাসন, এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? শহীদ ভাই, আপনার কাছ থেকে আগে জানতে চাবো যে এটা কি সময়ক্ষেপণ হচ্ছে নাকি, কারণ অলরেডি 6 মান্থস চলে গেছে। আমি এই বিষয়টা নিয়েই শুনুন তো আমি এখানে একটু কষ্টের কথা বলে নেই। আমরা যেহেতু আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে এই বিষয়গুলো নিয়ে আমি একটি যে কমিশন করা হয়েছে সংস্কার কমিশন, তাদের সাথে কথা বলেছিলাম যে নানা ধরনের প্রায় 14টি সংস্কার কমিশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো আমি বলেছিলাম যে প্রথম কাজ হচ্ছে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা। এই বিচারটি যদি বিলম্বিত হয় তাহলে আমাদের অনেক অর্জন এটি ব্যর্থ হতে পারে। আজকে 6 মাস হলো, তো বিচার তো দূরের কথা, এখনও অপরাধীদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি অনেকাংশে। তো এখন অপরাধীদেরকে আগে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারলে আমাদের এই অর্জন তো ব্যর্থ হবে। এবং স্বজনদের যে দাবি, আজকে যে অবস্থানটি, এই দাবি তো যৌক্তিক। 6 মাসের ভিতরে আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে এটি নিয়ে এখন আমার মনে হয় যে মূল্যায়নের একটি সময় এসছে। আর এটি দ্রুত মূল্যায়ন করে অপরাধীদেরকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত। এটি আমার মনে হয় যে 6 মাস একেবারে কম সময় নয়, যদিও আমরা যদি মনে করি যে খুব বেশি সময়, যে এটি নয়, কিন্তু একেবারে কম সময় নয়। তো এখানে বিচার যদি এখনও আমরা কাউকে কোনো বিচারের যে চূড়ান্ত বিচার এটি এখনও দেখিনি, তবে একটি প্রক্রিয়া যে শুরু হয়েছে, এই কাজটি হচ্ছে, এটিকে আরও ত্বরান্বিত করা দরকার। এবং অপরাধীদেরকে ধরতে না পারার কারণে আমি মনে করি যে এই যে অস্থিতিশীলতা কিছুটা তৈরি হয়েছিল, এই জায়গাটিতে আমাদের দুর্বলতা রয়েছে সরকারের। সেই জায়গাগুলোতে তারা, আমি মনে করি, অ্যাড্রেস করে কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোকে তারা আমার মনে হয় যে চিহ্নিত করে কাজগুলোকে হাত দেওয়া উচিত খুব দ্রুত। ডেফিনেটলি। আপা, আপনাকেও যদি জিজ্ঞেস করি একই প্রশ্ন, যে অনেকে তো আপা চলেও গেছে, তাদেরকে ধরেন কাউকে আমরা গ্রেফতার করতে, আমার সরকারের প্রতি ক্ষোভ আছে, আক্ষেপ আছে। কারণ তারা তাদের কোন পথে চলবে, কোনটা ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, এইটাই এখনো তারা নির্ধারণ করতে পারেনি। মামলাগুলো যেগুলো করেছে, আমি যেহেতু আইনজীবী, অধিকাংশ মামলাই হচ্ছে ত্রুটিপূর্ণ। দেখেন, আগস্টের এই ঘটনা একবারে চোখের সামনে ঘটা, কারা ঘটিয়েছে? পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এর বাইরে তো এখানে আর কারুর কোনো ভূমিকা ছিল না। এবং স্পেসিফিক মারা গেছে, স্পেসিফিক তারা কর্তব্যরত পুলিশ ওখানে কে ছিল, এবং ওই এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কারা। এর বাইরে কিন্তু ওই 500, 700, 800, 1000 আসামি হওয়ার কোনো কথা কিন্তু না। তাহলে স্পেসিফিক মামলাগুলো প্রথম হচ্ছে ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ মামলাগুলো ঠিকঠাক করে, জেনুইন ঘটনার জেনুইন সাক্ষী আছে, ডিসিজ যেহেতু জেনুইন, এখানে পোস্টমর্টম রিপোর্ট যেহেতু জেনুইন, এখানে সুন্দর করে মামলাগুলো প্রথমে রুজু করা উচিত ছিল। দ্বিতীয়ত, সেই সমস্ত সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা উচিত ছিল। আপনি চিন্তা করে দেখেন, 1/11-তে যে বিএনপিকে নিধন এবং বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এবং যে আতঙ্কটা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় তৎকালীন সরকার প্রচার করেছিল, এত বড় একটা অভ্যুত্থান, এত রক্তক্ষরণ, এত আত্মাহুতি, এত লাশ, এত দগ্ধ মানুষ, এত ছড়রা গুলিতে চোখ অন্ধ, উপর থেকে 72, 71-এর মতো হেলিকপ্টারে গুলিবর্ষণ, এরপরও দেখেন এই সরকারের বিচার নিয়ে কোনো তৎপরতা, কোনো পদক্ষেপ, কোনো কিছু নাই। দল গঠন করতে হবে, এই ছাত্রদেরকে টকশোয় বাধ্যতামূলকভাবে আনতে হবে, ওদের প্রচারণা রেডিও, টেলিভিশনে করতে হবে। এই সব দিক দিয়ে ওনারা চলে যাচ্ছেন। ওই সব দিকে না, যে মূল এজেন্ডা কি, মূল এজেন্ডা যেটা, সেটাতে থাকা উচিত, নির্ধারণ করা উচিত এবং তড়িৎ গতিতে আসা উচিত। বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত, এবং যতগুলো এমপি, মন্ত্রী, চোর ছাড়া, ডাকাত ছাড়া, ছিনতাইকারী ছাড়া একটাও ভালো মানুষ না। তাহলে বলেন দুদক কি করছে? স্থবির। 111-এর দুদক, সত্য হোক মিথ্যা হোক, যেভাবে দিয়ে নাজেহাল করে নিয়ে বেরিয়েছে, এই সরকারের আমলে দুদক একটা স্থবির।
আমি তো এই সরকারের স্ট্র্যাটেজি বুঝতে পারি না যে এরা কি শুধু শেখ হাসিনা ওরিয়েন্টেড কিছু ব্যক্তির বিপক্ষে, না টোটাল আওয়ামী লীগের অপকর্মের বিপক্ষে। অপকর্মের বিপক্ষে যদি হয় তাহলে জেলায় জেলায় ট্রাইব্যুনাল হওয়া উচিত, জেলায় জেলায় ট্রাইব্যুনাল হয়ে সেইখান থেকে বিচার কেন্দ্রীয়ভাবে আসা উচিত, নাহলে সেখানে সমাপ্ত হওয়া উচিত। কিন্তু দেখেন কোনো উদ্যোগী নাই, কোনো উদ্দীপনা নেই। আজকে আহতদের কেন মাঠে নামতে হবে? আহতদের স্বজনরা বিচারের প্রত্যাশায় কেন আহাজারি করবে? এইটা তো স্পেসিফিকভাবে দিয়ে দেওয়া উচিত। তাদের কাছে আইনে ডক্টরেট লোক আছে, আইন উপদেষ্টা তাদের জ্ঞানধারী লোক, তো সেগুলো 10টা বাংলাদেশের শ্রেষ্ঠ 10-20টা আইনজীবী জেলাওয়ারি নিয়ে বসে জেলাওয়ারি ট্রাইব্যুনাল করে কিন্তু এগুলো বিচার করা যায়। সেটাই বলছেন আপনি তো একজন আইনজীবী, এই 6 মাস কি এনাফ টাইম না এই শাস্তিগুলোকে এক্সিকিউট করার জন্য? যখন এরা লাফালাফি করে যায়, একটু করে আশ্বাস দেয়, ওখানে থেমে থাকে। মন্থর গতি, এত মন্থর গতি নিয়ে হাসিনার আবর্জনা পরিষ্কার করা সম্ভব, এত মন্থর গতি নিয়ে হাসিনার অপকর্মের তড়িৎ গতিতে বিচার করা খুবই অসম্ভব। এই জন্য এদের গতিটা বাড়াতে হবে, এদের মনস্থির করতে হবে প্রথম ক্রাইটেরিয়া কোনটা, সেকেন্ডটা কি করণীয় কোনটা। প্রথমটাকে প্রথমত দেখতে হবে এবং তাদের ধারাবাহিকভাবে সাজাতে হবে। শুধু দল গঠন করব আর নির্বাচন দিব আর ওই কিভাবে কিভাবে প্রচার চালাবো, কিভাবে টকশোতে ফেস করাবো, কোথায় 300 সিটের প্রার্থী দিব, এগুলোর প্রতি ওনাদের মনোযোগ সর্বোচ্চ। আর অন্য কিছুর প্রতি মনোযোগ আছে বলে আমি দেখছি না। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত 15 বছরের আন্দোলন সংগ্রাম। আজকে ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই, সালাউদ্দিন কত বছর পর ভারত থেকে বাংলাদেশের মাটিতে আসলো, জনির অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে জনিকে হত্যা করা হলো। এইভাবে গুণ খুম অপহরণের 15 বছর যাবৎ যে নিষ্পেষিত হয়েছে দেশের মানুষ, বাড়িতে থাকতে পারেনি, এইগুলোর বিচার হবে না তো কবে হবে? আর কবে হবে? আজকে শুধু 32 নম্বর ধানমন্ডি ভেঙেই আত্মশুদ্ধি কি আনন্দ উল্লাস করলে হবে না। এইগুলো অপকর্মের সাথে জড়িত প্রশাসনের লোক থেকে শুরু করে প্রত্যেকের জেলায় জেলায় ট্রাইব্যুনাল হওয়া উচিত। আজকে যে দায়িত্বপ্রাপ্ত ডিসিএসপিরা এই সমস্ত সাবপাসেলে নির্বাচন করেছে, ভোটারবিহীন নির্বাচন করেছে, নিষিদায়িত্বে নির্বাচন করেছে, তারা জয়েন্ট সেক্রেটারি কেন হবে? তারা প্রমোশন কেন পাবে? তাদের তো বাধ্যতামূলক অপসারণ দরকার এবং জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে তাদের অপকর্মের বিচার ওখানে হওয়া দরকার। জেলার লোক সাক্ষী দেবে যে তারা কি তাণ্ডবটা করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমার জেলার যে ডিসি, এসপি নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ থাকার কারণে জেলাতে 2টো আসছে এবং ডিসি সাহেবের মোটে গেলে আমি কোনো নিরপেক্ষ ভূমিকা দেখি নাই। অথচ উনি এমনভাবে সেদিন কালের কণ্ঠ না কালবেলাতে সাক্ষাৎকার দিল যেটা ঘটনার সাথে বাস্তবতার মিল নাই, ঘটনার সাথে মোটেও বাস্তবতার মিল নাই। প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যদি রং বদলায় ফেলে বক্তৃতা দেয়, কিন্তু আসল প্রেক্ষাপট তো পাল্টাবে না। আসল প্রেক্ষাপটই আমরা প্রত্যক্ষদর্শী, আমরা সাক্ষী আছি 300 সিটের, দেশের মানুষই সাক্ষী আছে। কিন্তু এদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত এগুলোরই। এগুলো না দিয়ে কি করছে না করছে গতিবিধি বুঝতে পারছি না এবং এক্ষেত্রে আমি হতাশ, নাগরিক হিসেবে আমার হতাশা প্রকাশ করলাম। জি আপা, একটা ছোট্ট আপডেট ছিল যেটা আমরা এখনই পেলাম নিউজে, যে আগামী রবিবার প্রধান উপদেষ্টা বলেছেন যে আজকে যারা স্বজনরা বসেছিলেন অবস্থান কর্মসূচিতে তাদের সাথে দেখা করে কথা বলবেন, তাদের দাবি দেওয়া শুনবেন এবং সেই আশ্বাসে আর কি অবস্থান কর্মসূচিটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। এটা জাস্ট এই মুহূর্তে আমরা জানতে পারলাম। আমাদের আজকের আলোচনা এখানে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপি আপা এবং শহীদুল ইসলাম ভাই আমাদের এনটিভি স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।